ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ১৯৪৮ সালে ইসরায়েল গড়ে তোলার পর একাধিকবার মুসলিমদের সঙ্গে যুদ্ধ সংঘাতে জড়িয়েছে ইহুদিবাদী দখলদাররা। জয় পরাজয় যাই হোক না কেন, ভূখণ্ড ছাড়া বা নিজেদের মধ্যে অনৈক্য কখনো দেখেনি তেল আবিব। কিন্তু ২০২৩ সালে খোদ ইসরায়েলে ঢুকে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের চালানো অতর্কিত হামলা তাদের ভিত কাঁপিয়ে দেয়। সেই থেকে অবৈধ এই ভূখণ্ড ছাড়তে দখলদার ইহুদিদের মধ্যে রীতিমতো যেন প্রতিযোগিতা শুরু হয়েছে। সর্বশেষ ইরানের ভয়াবহ হামলার মুখে আরও নিরুপায় হয়ে পড়ায় দখলদারদের ঢল নেমেছে সীমান্ত এলাকা ও বিমানবন্দরগুলোতে। টিআরটি ওয়ার্ল্ডের পরিসংখ্যান বলছে, গাজা সংঘাত ও অভ্যন্তরীণ অস্থিরতার মাঝে ২০২৩ থেকে ২৪ সালে প্রায় ১ লাখ ইসরায়েলি দেশত্যাগ করেছে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা থেকে এই তথ্য পাওয়া গেছে। ইসরায়েলের মোট নাগরিকের সংখ্যায় মাত্র ১ কোটি। এর মাঝেও আবার অনেকে অন্য দেশে থাকে। নিরাপত্তাহীনতায় ভুগতে থাকায় তারা দেশ ছাড়ছেন। এছাড়া জীবনযাত্রায় ব্যয় বেড়ে যাওয়ায় কর্মের সন্ধানেও ছুটছে কেউ কেউ। গবেষকরা সতর্ক করে বলেছেন, অতিরিক্ত অর্থনৈতিক ধাক্কা, রাজনৈতিক, অর্থনৈতিক বা নিরাপত্তা সংক্রান্ত ধাক্কা অভিবাসনের মাত্রায় আরও গুরুতর ও আকস্মিক উল্লম্ফন ঘটাতে পারে। এই প্রবণতা ইসরায়েলের জন্য একটি অত্যন্ত বড় ঝুঁকি তৈরি করতে পারে। ইরানের প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলের প্রতিরোধ সক্ষমতা দিন দিন কমে আসছে। এভাবে চলতে থাকলে নিকট ভবিষ্যতে লক্ষ লক্ষ ইসরায়েলি ভূখণ্ড ছেড়ে চলে যেতে পারে বলে আশঙ্কা জানাচ্ছেন অনেক বিশ্লেষক। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র বলছে, যুগ যুগ ধরে ইসরায়েলি আক্রমণ থেকে বাঁচতে মিশর সীমান্ত দিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে ফিলিস্তিনিরা। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। এই পথে এখন ইসরায়েলিরা দখল করা ভূখণ্ড ছাড়ছে। জেরুজালেম পোস্ট জানিয়েছে, ২ মার্চ ইসরায়েলি পর্যটন মন্ত্রণালয় তাবা সীমান্ত পারাপারের জন্য শাটল সার্ভিস পরিচালনা শুরু করেছে। এভাবেই মিশরের তাবা ও ইসরায়েলের আইলাতের মধ্যে অবস্থিত ক্রসিং দখলদারদের পালিয়ে যাওয়ার পথে পরিণত হয়। অনেক পর্যবেক্ষকের মতে, ইরানের সাথে চলমান যুদ্ধের সন্তোষজনক সমাধান ও ইসরায়েলের যথাযথ নিরাপত্তা নিশ্চিত না করা গেলে ইসরায়েলিদের, বিশেষ করে যারা দখলকৃত ভূখণ্ডেই যাদের জন্ম, সেই প্রজন্মের অনেকেই জন্মভূমি ছেড়ে চলে যাবে। যুদ্ধের বিভিন্ন পর্যায়ে ইরান দখল করা ভূখণ্ড ছেড়ে ইসরায়েলিদের যাওয়ার নির্দেশও দিয়েছে। অন্যথায় তাদের জীবন ঝুঁকিতে পড়বে বলে হুঁশিয়ারি জানিয়েছে তেহরান। ইরানের বিধ্বংসী এই রূপ নিরস্ত করতে না পারলে ইসরায়েলিরা কোনোভাবেই নিরাপত্তাবোধ নিয়ে জীবনযাপন করতে পারবে না। নিউজ ডেস্ক, দুতিয়াল। যুগে যুগে আল্লাহ তাআলার অবাধ্যতা, নবীদের হত্যা এবং দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ করেছে বনি ইসরায়েল। এজন্য বারবার লাঞ্ছিত, অপমানিত, ধ্বংস এবং বিতাড়িত হয়েছে তারা। কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত এই চক্র চলমান থাকবে। বনি ইসরায়েলের এমন পরিণতির ব্যাপারে পবিত্র কোরআনে আগে থেকেই বলে রেখেছেন আল্লাহ তাআলা। পবিত্র কোরআনে সূরা বনি ইসরায়েলের ৪ ও ৫ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, আমি কিতাবে বনি ইসরায়েলকে পরিষ্কার বলে দিয়েছি, তোমরা পৃথিবীর বুকে ২ বার অনর্থ সৃষ্টি করবে এবং অত্যন্ত বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে। অতঃপর যখন প্রতিশ্রুতি সেই প্রথম সময়টি এলো, তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কঠোর যোদ্ধা বান্দাদের। অতঃপর তারা প্রতিটি জনপদের আনাচে কানাচে ছড়িয়ে পড়ল। এই ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল। সূরা বনি ইসরায়েল ১৭.৪-৫। এ থেকে বোঝা যায় বনি ইসরায়েল দুনিয়ার বুকে ২ বার বড় ধরনের ফাসাদ সৃষ্টি করবে। ইসলামী ঐতিহাসিক ও তাফসীরবিদদের মতে এর মধ্যে প্রথম ঘটনাটি ইতোমধ্যেই সংঘটিত হয়েছে। খ্রিস্টপূর্ব ৭২২ সালে এশিরিয়ানরা বনি ইসরায়েলের একটি অংশকে জোরপূর্বক নির্বাসিত করে। নব্য এশিরিয়ান রাজা তৃতীয় তিগলাত ফিলিসার এবং পঞ্চম সালমেনসার ইসরায়েলি সাম্রাজ্য দখল করে জেরুজালেম দখল করেন, যা ছিল দাউদ এর গঠিত সাম্রাজ্যের পতন। পরে সূরা বনি ইসরায়েলের ৬, ৭ ও ৮ নম্বর আয়াতে মহান আল্লাহ আরও বলেন, অতঃপর আমি তাদের বিরুদ্ধে তোমাদের জন্য যুদ্ধের পালা ঘুরিয়ে বিজয় দিলাম, তোমাদের ধন ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করলাম এবং তোমাদের করলাম সংখ্যাগরিষ্ঠ। তোমরা যদি ভালো করো তবে নিজেদেরই ভালো করবে এবং যদি মন্দ করো তবে তাও নিজেদের জন্যই। এরপর যখন দ্বিতীয় সে সময়টি এলো, তখন অন্য বান্দাদের প্রেরণ করলাম, যাতে তোমাদের মুখমণ্ডল বিকৃত করে দেয় আর মসজিদে ঢুকে পড়ে যেমন প্রথমবার ঢুকেছিল এবং যেখানেই জয়ী হয় সেখানেই পুরোপুরি ধ্বংসযজ্ঞ চালায়। হয়তো তোমাদের পালনকর্তা তোমাদের প্রতি অনুগ্রহ করবেন, কিন্তু যদি পুনরায় তদ্রূপ করো আমিও পুনরায় তাই করব। আমি জাহান্নামকে কাফেরদের জন্য কয়েদখানা করেছি। সূরা বনি ইসরায়েল ১৭.৬, ৭, ৮। এইসব আয়াতের আলোকে বোঝা যায় প্রথমবার পতনের পর দুনিয়ার বুকে বনি ইসরায়েলকে পুনরায় ক্ষমতা দান করেন আল্লাহ তাআলা।
ধারণা করা হয় কয়েক হাজার বছরের মধ্যে বর্তমানে সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে ইসরায়েল। অনেক তাফসীরবিদ মনে করেন এটি দ্বিতীয় ফাসাদের পূর্ব প্রস্তুতি। যদিও ইসলামের শুরুর দিককার কোরআনের তাফসীরবিদদের মতে কোরআনে বর্ণিত দুটি ফাসাদের ঘটনাই ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে আধুনিক মুফাসসিরদের অনেকের মতে দ্বিতীয় ফাসাদের ঘটনা এখনও ঘটেনি। ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী কিয়ামত সংগঠনের আগে ইমাম মাহদীর নেতৃত্বে মুসলিমরা জেরুজালেম জয় করবে। বর্তমান বিশ্বের ঘটনাবলীর পরম্পরায় অনেক মুফাসসির মনে করেন সেটাই হবে বনি ইসরায়েলের উপর দ্বিতীয় বিপর্যয়ের ঘটনা। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন এবং তার শারীরিক অবস্থার কারণে কৃত্রিম পা সংযোজন ও মুখে প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে বলে জানা গেছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এসব তথ্যের দাবি জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন মুস্তফার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় মুস্তফা খামেনি গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান। তবে তার স্ত্রী ও সন্তান নিহত হয়েছেন। বর্তমানে নিরাপত্তার কারণে তিনি আত্মগোপনে রয়েছেন এবং সেখানে সীমিত সংখ্যক চিকিৎসক ছাড়া অন্য কারও প্রবেশাধিকার নেই। চিকিৎসা সূত্রে জানা গেছে, মুস্তফার একটি পায়ে 3 বার অস্ত্রোপচার হয়েছে এবং সেটির জন্য কৃত্রিম পা ব্যবহারের প্রয়োজন হবে। তার একটি হাতেও অস্ত্রোপচার হয়েছে এবং ধীরে ধীরে কার্যক্ষমতা ফিরছে। তবে মুখমণ্ডল ও ঠোঁট গুরুতর দগ্ধ হওয়ায় কথা বলতে অসুবিধা হচ্ছে, যার জন্য প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে। এ অবস্থার মধ্যেও মুস্তফা মানসিকভাবে সচেতন ও সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে নিজেকে দুর্বল দেখাতে না চাওয়ায় তিনি মৌখিক বক্তব্য দিচ্ছেন না। এর বদলে তিনি বরং লিখিত বার্তার মাধ্যমেই যোগাযোগ করছেন। বর্তমানে মুস্তফার নিরাপত্তা ও চিকিৎসার তত্ত্বাবধান করছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি নিজেও একজন হৃদরোগ সার্জন। ইসরায়েলের সম্ভাব্য নজরদারি এড়াতে দেশটির শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতারা তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ বন্ধ রেখেছেন। বিষয়টি সম্পর্কে অবগত 4 জন কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে খামেনির শারীরিক অবস্থার বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের দাবি, যুদ্ধ অবসানের আলোচনা চলাকালে ইরানি জেনারেলদের সঙ্গে দেশটির সর্বোচ্চ নেতার খুব কমই যোগাযোগ হয়েছে। তবে চিঠিপত্র আদান প্রদান সর্বোচ্চ নেতার ঠিকানায় হাতে হাতে সিলমোহর করা অবস্থায় পাঠানো হয় এবং একই পদ্ধতিতে তা ফেরত আসে। নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদন মার্চ মাসে মুস্তফার শারীরিক অবস্থা নিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের মূল্যায়নকে সমর্থন করে। সেখানে তিনি হামলায় খামেনির গুরুতর আহত হওয়ার কথা বলেছিলেন। এদিকে বর্তমানে মুস্তফার শারীরিক সীমাবদ্ধতার কারণে দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা রাখছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। সংস্থাটির জেনারেলদের পরামর্শেই রাষ্ট্র পরিচালনা হচ্ছে বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমানে দেশটি কার্যত সামরিক নেতৃত্বের প্রভাবেই পরিচালিত হচ্ছে। IRGCর নেতৃত্বে থাকা আহমদ বাহিদি, জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহাম্মদ বাগের জোলগদর এবং প্রভাবশালী উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি, এই 3 জন বর্তমানে ক্ষমতার কেন্দ্রে রয়েছেন বলে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে। অন্যদিকে নির্বাচিত সরকার তুলনামূলকভাবে পেছনে পড়ে গেছে। সরকার এখন মূলত অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখা, খাদ্য ও জ্বালানির সরবরাহ নিশ্চিত করা এবং দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করছে। বিশ্লেষকদের মতে, ইরানের রাজনৈতিক কাঠামোতে ভিন্ন মত ও একাধিক ক্ষমতা কেন্দ্র সবসময় বিদ্যমান থাকলেও ক্ষমতার ভারসাম্য এখন স্পষ্টভাবে সামরিক প্রতিষ্ঠানের দিকে ঝুঁকে পড়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক সানাম ভাকিলের মতে, মোস্তফার এখন সম্পূর্ণ কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ নেই। সম্ভবত তার প্রতি সবার এক ধরনের সম্মান আছে। তিনি অনুমোদন দেন অথবা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অংশ থাকেন। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল। ভারতের নাগরিক ও অভিবাসীদের প্রতি চরম বিদ্বেষমূলক এবং বর্ণবাদী একটি বক্তব্য নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন রাজনৈতিক ভাষ্যকার মাইকেল স্যাভেজ এর একটি অডিও পডকাস্ট এবং এর লিখিত রূপ পোস্ট করে তার সঙ্গে সংহতি জানান মার্কিন প্রেসিডেন্ট।
ওই পডকাস্টে ভারত ও চীনকে জাহান্নাম বলে অভিহিত করা হয়। সম্প্রতি মাইকেল স্যাভেজ তার স্যাভেজ নেশন নামক পডকাস্টে দাবি করেন, ভারত ও চীনের মানুষ ইচ্ছাকৃত গর্ভাবস্থার 9ম মাসে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেয়, যাতে ওই সন্তানরা তাৎক্ষণিকভাবে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পায়। এর সপক্ষে থাকা মার্কিন সুপ্রিম কোর্টের যুক্তির তীব্র সমালোচনা করে স্যাভেজ যুক্তরাষ্ট্রের নাগরিক নয় এমন কারো সন্তানদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব দেওয়ার জোর বিরোধিতা করেন এবং বিষয়টি আদালতের উপর ছেড়ে না দিয়ে গণভোটের আহ্বান জানান। স্যাভেজ বলেন, এখানে জন্ম নেওয়া একটি শিশু তাৎক্ষণিকভাবে নাগরিক হয়ে যায়। এরপর তারা ভারত, চীন কিংবা বিশ্বের অন্য কোনো নরকুণ্ড থেকে তাদের পুরো পরিবার নিয়ে আসে। তারা এই দেশে যতটা ক্ষতি করেছে তার সব মাফিয়া পরিবার মিলেও করতে পারেনি। ভারতীয় ও চীনাদের ল্যাপটপধারী গ্যাংস্টার অভিহিত করে স্যাভেজ আরও বলেন, তারা আমাদের লুট করছে, উল্টো আমাদের সাথে দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো আচরণ করছে এবং আমাদের পতাকার অমর্যাদা করছে। স্যাভেজ দাবি করেন, তিনি একসময় ভারতে বসবাসরত ভারতীয়দের বড় সমর্থক ছিলেন, তবে পরে তিনি বুঝতে পারেন ক্যালিফোর্নিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে শ্বেতাঙ্গদের চাকরি পাওয়ার সম্ভাবনা নেই। এগুলোতে চাকরি পেতে হলে ভারত বা চীন থেকেই আসতে হবে, কারণ এসব প্রতিষ্ঠানের প্রায় সব অভ্যন্তরীণ কাঠামো ভারতীয় ও চীনারা পরিচালনা করছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প নিজেও স্বয়ংক্রিয় নাগরিকত্ব সংক্রান্ত সুপ্রিম কোর্টের বিধানের বিরুদ্ধে। ফলে স্যাভেজের বক্তব্য শেয়ার করে মূলত তার সব কথার প্রতি প্রকাশ্য সমর্থনই ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ওই পোস্ট শেয়ার করার একদিন পরই সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের আর কোনো দেশে জন্মসূত্র নাগরিকত্ব দেওয়ার নিয়ম নেই। যদিও এই দাবিটি মিথ্যা। কানাডা, মেক্সিকো সহ বিশ্বের প্রায় 3 ডজন দেশে এই নিয়ম চালু রয়েছে। এরপরও ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে এই প্রথা বন্ধ করতে মরিয়া। এই বছরের জানুয়ারি মাসে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যার উদ্দেশ্য ছিল নির্দিষ্ট কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব রদ করা। মার্কিন সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী যে কেউ ওই দেশটির মাটিতে জন্ম নিলে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকারী। ট্রাম্পের ওই নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ করে বর্তমানে একটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। এই মামলার সম্ভাব্য রায় আন্দাজ করে নানা সময়ে অসন্তোষ প্রকাশ করতেও দেখা গেছে ট্রাম্পকে। তিনি এও বলেছেন, আদালত যদি আমাদের দেশের বিপক্ষে রায় দেয় তবে তা আমেরিকার বিপুল অর্থের ক্ষতি করবে। সবচেয়ে বড় কথা, তা আমেরিকার মর্যাদা ধুলোয় মিশিয়ে দেবে। ট্রাম্পের এমন উস্কানিমূলক পোস্ট, অবস্থান এবং ভারত, চীনের মতো দেশগুলোকে জাহান্নাম বলার মতো মন্তব্যকে সরাসরি বর্ণবাদ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিশেষ করে দক্ষ অভিবাসীদের গ্যাংস্টার বা মাফিয়া হিসেবে আখ্যা দেয়াকে অত্যন্ত অবমাননাকর বলে মনে করছে অভিবাসী সম্প্রদায়। নিউজ ডেস্ক, দুতিয়াল।